আজকে আমরা হিউম্যান বডির বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তার সাথে ব্লাড নিয়ে আলোচনা করব। আমাদের ওরিয়েন্টেশনটা থাকবে যে পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে সেটাকে ওরিয়েন্টেশনে রেখে যতটা ডিটেলসে আলোচনা করা যায় আলোচনা করব। তো এই ক্লাসটা অনেকেই আগে করেছো, তো তাদের কিছুটা জিনিস রিভিশন হবে এবং তার সাথে কিছু জিনিস আমরা এক্সট্রা আলোচনা করব, ঠিক আছে? আর পিডিএফটা সবাই পেয়ে যাবে। চলো আমরা এগোই। প্রথমত ব্লাড সম্পর্কে আমরা বলি, সেটা কি না, ব্লাডকে আমরা কি বলি, তরল যোগ কলা বলি। তো মানে কানেকটিভ টিস্যু। এটা কি করে না, বডির পুরো ফুল বডিতে আমাদের ফ্লো করে, মাথা থেকে শুরু করে পা অবধি। একটা টিস্যু, একটা কলা, সেটা কি করে, কানেক্ট করে। তরল যোগ কলা, এই টার্মটা খেয়াল রাখবে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয়। রক্ত একটি ড্যাশ না তরল যোগ কলা। তার সাথে খেয়াল রাখতে হবে হিউম্যান ব্লাডের পিএইচ, পাওয়ার অফ হাইড্রোজেন বা পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, সেটা কত, 7.4। হ্যাঁ, কখনো কখনো দেখবে বিভিন্ন পরীক্ষায় ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এক্সাক্ট ভ্যালু দিয়ে দেয় যে 7.4, কিন্তু কিছু পরীক্ষায় রেঞ্জ দেয়। রেঞ্জ বলতে এই আমি এখানে ব্র্যাকেটে রেখেছি যে 7.35 থেকে 7.45, মানে যেটার অ্যাভারেজ করলে 7.4 দাঁড়ায় ভ্যালুটা, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবে, 7.4। এবারে আসছে কিছু ইনভেনশনস। কে কে কি ইনভেন্ট করেছিলেন সে সমস্ত কিছু নিয়ে। না, ব্লাড সার্কুলেশন, রক্ত যে সংবহন তন্ত্র, সেটাকে আবিষ্কার করেছিলেন, হ্যাঁ, উইলিয়াম হার্ভে। 1628 সালে, সালটা খেয়াল রাখবে। তোমাদের যেমন একদিন আলোচনা করছিলাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস কে কবে আবিষ্কার করেছেন, কারণ সিএইচএসএল বলো, এমটিএস বলো, এই জাতীয় এক্সামগুলোয় যেগুলো স্টাফ সিলেকশন কমিশনের, সেখানে কিন্তু সাল থেকে প্রশ্ন দেয়। ওকে, সেই জন্য সালটা যতটা সম্ভব খেয়াল রাখার চেষ্টা করবে, যেগুলো বলবো সেগুলোই, বেশি কিছু খেয়াল রাখার দরকার নেই। তো ব্লাড সার্কুলেশন, যে রক্ত সংবহন তন্ত্র, সেটা আবিষ্কার করেন কে, উইলিয়াম হার্ভে, ইন দ্য ইয়ার 1628। ঠিক আছে? রক্তের গ্রুপ, রক্তের বিভিন্ন গ্রুপ আছে, যেমন এ বি, এ বি ও, এই যে গ্রুপগুলো, অ্যাকচুয়ালি এ বিটা পরে হয়েছিল, মানে এ বি আর ও ব্লাড গ্রুপ, এ বি আর ও ব্লাড গ্রুপ আবিষ্কার করেছেন কে, কার্ল ল্যান্ডস্টেনার। হ্যাঁ, ইনি মোটামুটি 1900 সালের দিকে এটা আবিষ্কার করেন। উনি একজন অস্ট্রেলিয়ান প্যাথোলজিস্ট, ঠিক আছে? যদি লিখতে চাও কেউ নোট ডাউন করে নিতে পারো। এর সাথে একটা এক্সট্রা জিনিস আমরা কি জানবো, এই যে আমরা বললাম এ বি এবং ও, এই তিনটে ব্লাড গ্রুপের আবিষ্কার করছেন কার্ল ল্যান্ডস্টেইনার। তার সাথে খেয়াল রাখবে ঠিক তার 2 বছর পর, মোটামুটি 1902 সালের দিকে, দুজন এবি ব্লাড গ্রুপের আবিষ্কার করছেন। কেউ জানো কে কে? ডি ক্যাস্টেলো, ওকে, ডি ক্যাস্টেলো অ্যান্ড স্টেইনি, STEINI, নামটা একটু নোট ডাউন করে রাখো। বেসিক্যালি প্রশ্নটা দেয় কিন্তু এই কার্ল ল্যান্ডস্টেইনার থেকে, যে এ বি ও বা রক্তের ব্লাড গ্রুপ, এটা কে ভাগ করেন বা আবিষ্কার করেন, সেটা আমরা জানি কার্ল ল্যান্ডস্টেইনার। এটা থেকেই পরীক্ষায় প্রশ্ন মেইনলি দেয়, কিন্তু আগামী দিনে যেহেতু কোয়েশ্চেন আপডেট হচ্ছে, সেই কারণে এগুলো আমাদের জেনে রাখাটা দরকার। ওকে, তো এবি যে ব্লাড গ্রুপটা, সেটা আবিষ্কার করেন কে, 1902 সালে ডি ক্যাস্টেলো এবং স্টেইনি, এনারা দুজনে মিলে আবিষ্কার করেন। ঠিক আছে? আর তোমরা জানো যে, যেখানে ছিলাম আমরা, এ বি ও ব্লাড গ্রুপ সম্পর্কে আমরা জানি যে এই এ বি ও সিস্টেমটা, এটা যে ভাগটা করা হয়, সেটা কিসের বেসিসে ভাগ করা হয় না, অ্যান্টিজেন আর অ্যান্টিবডির বেসিসে ভাগ করা হয়। ঠিক আছে, অ্যান্টিজেন আর অ্যান্টিবডির বেসিসে। এখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, এই অ্যান্টিজেনগুলো, অ্যান্টিজেন কি বেসিক্যালি এরা প্রোটিন হয়, তাই তো? অ্যান্টিজেন প্রোটিন হয়। হ্যাঁ, এই প্রোটিনগুলো কার ওপরে থাকে জানো, একটা ব্লাড সেলের ওপরে থাকে, সেটা হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেলের যে সার্ফেল এরিয়া আছে, তার উপরে কিন্তু এই অ্যান্টিজেনগুলো থাকে। ওকে, বেসিক্যালি অ্যান্টিজেন কে কে না, এ বি,
এই অ্যান্টিজেন থাকে। আর ওটা কি, ও মানে হচ্ছে নাল। আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে অ্যান্টিবডির কথা আমরা কি বলছি না, অ্যান্টিজেন থেকে তো অ্যান্টিবডি হয়। যেমন এ অ্যান্টিজেনের জন্য কোন অ্যান্টিবডি উৎপন্ন হয়, বি অ্যান্টিবডি উৎপন্ন হয়। আবার বি অ্যান্টিজেনের জন্য এ অ্যান্টিবডি উৎপন্ন হয়, এরকম আমরা দেখি, তাই তো? যেখানে এ অ্যান্টিজেন থাকে না, সরি, যেখানে এ অ্যান্টিজেন থাকে সেখানে অ্যান্টিবডিটা বি হয়। এখানে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে অ্যান্টিবডি অ্যান্টিবডি এটা উৎপন্ন হয় কোথায়? কেউ জানো অ্যান্টিবডি কোথায় উৎপন্ন হয় আর কোথায় পাওয়া যায়? লিম্ফ। লিম্ফ, আমরা যে বলি না লিম্ফকে কি বলি, প্লীহা বলি, লসিকা, লসিকা বলি। লিম্ফ গ্ল্যান্ডে কিন্তু এটা উৎপন্ন হয়। আর পাওয়া যায় কোথায়? পাওয়া যায় আমাদের ব্লাড প্লাজমা, ব্লাড প্লাজমাতে পাওয়া যায়। তো এটা একটু নোট ডাউন করে নিতে পারো, অ্যান্টিবডি উৎপন্ন হয় লিম্ফ গ্ল্যান্ডে আর পাওয়া যায় ব্লাড প্লাজমাতে। অ্যান্টিবডি এটাকে আমরা চিহ্নিত করি এইভাবে স্মল এ স্মল বি দ্বারা, ঠিক আছে? এবারে কয়েকটা জিনিস লিখিয়ে দিচ্ছি, একটু নোট ডাউন করে নিতে পারো। সাপোজ বাম দিকে লেখো ব্লাড গ্রুপ, ওকে, তার পাশে লেখো অ্যান্টিজেন, তার পাশে লেখো অ্যান্টিবডি, ওকে। যেমন প্রথমে আমরা লিখছি এ ব্লাড গ্রুপ, ওকে। তো এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোন অ্যান্টিজেন থাকে? এ অ্যান্টিজেন থাকে, হ্যাঁ। অ্যান্টিবডি থাকে বি, ঠিক আছে। ব্লাড গ্রুপ যেটা হবে অ্যান্টিজেনও সেম সেম হবে, এর উপর বেসিস করে ব্লাড গ্রুপের নামকরণটা করা হয়, কেমন? এবারে বি ব্লাড গ্রুপ হলে তার অ্যান্টিজেন কি হবে? এই বি হবে, হ্যাঁ, এটা হচ্ছে বি। অ্যান্টিবডি কি হবে? এ হবে, হ্যাঁ। যখন এ বি ব্লাড গ্রুপ বলবো কি হবে? এ অ্যান্ড বি অ্যান্টিজেন থাকে, হ্যাঁ। আর অ্যান্টিবডি থাকে কি? অ্যান্টিবডি থাকে না। আর ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন থাকে না, হ্যাঁ, কিন্তু এ অ্যান্ড বি অ্যান্টিবডি থাকে, হ্যাঁ। এবারে প্রশ্ন কিরকম দেয় বেশিরভাগ ক্ষেত্রে, না তোমাকে এই চারটে অপশন দিয়ে দিল, এই চারটে ব্লাড গ্রুপের মধ্যে কোন ব্লাড গ্রুপে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না, কি হবে আনসার? ও, হ্যাঁ, ও ব্লাড গ্রুপে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না। আবার ধরো বলে দিল কোন ব্লাড গ্রুপে অ্যান্টিবডি থাকে না? এ বি ব্লাড গ্রুপে, হ্যাঁ, হ্যাঁ, ওটা আলফা বিটা দিয়ে সিম্বলাইজ করা হয়, এ বি দিয়েও সিম্বলাইজ করা হয়, মানে বেসিক্যালি তো ওগুলো সিম্বলাইজ করা হয় সেজন্য আর কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, হ্যাঁ। অনার্সে তোমার যে বইগুলো আছে ওখানে তুমি আলফা বিটা দিয়ে করেছো, তো হায়ার লেভেলে আমরা আলফা বিটা দিয়ে দেখবো। আর এমনিতে আমরা যদি ছোট্টবেলার বইগুলো দেখি সেখানে স্মল এ স্মল বি দিয়ে চিহ্নিত করা হয়। তো এরকম যেহেতু ওগুলো সিম্বল তো এক একটা, সেই কারণে। তো এই ছকটাকে খেয়াল রাখবে, বলো। অ্যান্টিজেন বেসিক্যালি কি একটা প্রোটিন, এবং অ্যান্টিজেনের ফলে আমাদের বডি ওর এগেনস্টে কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে, ব্যাস এইটুকু মোটামুটি। এবারে আমরা একটা জিনিস জানি যে কিছু একটা ব্লাড গ্রুপকে আমরা বলি যে ইউনিভার্সাল ডোনার, একটাকে বলি ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বা রিসিভার বলি, মানে সার্বজনীন দাতা সার্বজনীন গ্রহীতা, এটা জানি। তারপর একটা বিষয়ে যাচ্ছি, তো কোন ব্লাড গ্রুপকে আমরা সার্বজনীন দাতা বলি, ইউনিভার্সাল ডোনার? ও ব্লাড গ্রুপ, হ্যাঁ। স্পেসিফিক্যালি বললে, স্পেসিফিক্যালি বললে আমরা ও নেগেটিভ করি,
কিন্তু পরীক্ষায় ও হিসেবে থাকে। এবারে নেগেটিভের পজিটিভের কনসেপ্ট একটু পরে যাচ্ছে। তো তোমরা খেয়াল রাখবে যে সার্বজনীন রক্তদাতা মানে সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয় ও ব্লাড গ্রুপকে। আর সার্বজনীন গ্রহীতা বা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বা ইউনিভার্সাল রিসিভার বলতে পারি কাকে না, এবি কে বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ। এইবারে এই যে প্লাস মাইনাসের কনসেপ্ট, মানে আমাদের কারো ব্লাড গ্রুপ ধরো কারো এবি পজিটিভ, কারো এবি নেগেটিভ, কারো ও পজিটিভ, কারো ও নেগেটিভ, এরকম ভাবে বিভিন্ন রকমের হয় প্লাস মাইনাস করে। এটা কার বেসিসে হয় না আরএইচ ফ্যাক্টর থাকে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটা হ্যাঁ এটা অ্যাকচুয়ালি একটা অ্যান্টিজেন, ঠিক আছে। আরএইচ এটা কিন্তু অ্যান্টিজেনের ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রশ্ন একটা আসে যে আরএইচ ফ্যাক্টরটা আমরা দেখতে পাই, এটা কিসের উপর ভিত্তি করে হয়েছে না এটা অ্যান্টিজেনের উপর ভিত্তি করে হয়েছে, এটা খেয়াল রাখবে। তো এক্ষুনি যেটা বললো পূজা যে রেসাস বানর, এটা প্রশ্ন আসে যে আরএইচ ফ্যাক্টরটা আমরা যে এক্সামিন করি বা আবিষ্কার করা হয়েছে সেটা একটা কোন প্রজাতি থেকে না রেসাস বানর প্রজাতি থেকে এটা আবিষ্কার করা হয়েছিল 1940 নাগাদ। যা শুনে রাখো, এটা ল্যান্ডস্টেইনার আর ভেইনার বলে দুজন এটা কিন্তু আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। তো মোটামুটি যদি আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওই আরএইচ প্লাস এনাদের সংখ্যাই বেশি পাবো, মোটামুটি ওই 80 থেকে 90% মতো এনারা রয়েছেন আরএইচ প্লাস। আর আরএইচ মাইনাসটা খুব রেয়ার কেস হয়, ওটা ওই 10 থেকে 15%-এর মধ্যেই থাকে, ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, যাদের ধরো প্লাস, বেসিক্যালি এখন চেষ্টা করা হয় কি কারো যদি এবি পজিটিভ হয় তাকে অন্যান্য পজিটিভের থেকেও যতটা সম্ভব এই ব্লাড গ্রুপের রক্ত দেওয়া যেতে পারে ততই ভালো, ঠিক আছে। কিন্তু যখন প্লাস আর মাইনাস একটা কনসেপ্ট আসলে কি হয়, আরএইচ প্লাস ব্যক্তি কি আরএইচ মাইনাসের থেকে রক্ত নিতে পারে, কিন্তু মাইনাসটা প্লাসের থেকে রক্ত নিতে গেলে কি হবে ব্লাডটা ক্লট করে যাওয়ার সম্ভাবনা থাকে, মৃত্যু ঘটতে পারে। যেটা আমরা দেখি বাচ্চাদের ক্ষেত্রে ছোটবেলায় পড়েছিলাম কি হয়। হ্যাঁ, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ঠিক আছে। হ্যাঁ, হিমোলাইটিক ডিজিজও বলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটা অনেক ক্ষেত্রে কি হয় যে প্লাস মাইনাস হলে বেসিক্যালি প্রথম বেবির ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, সেকেন্ড বেবির ক্ষেত্রে প্রচন্ড ইস্যু হয়ে যায়, যেটাকে এখন অনেকটাই প্রোটেক্ট করা গেছে যে যখন বাচ্চা মানে কনসিভ করবে একটা ইনজেকশন দেওয়া হয়, সেই ইনজেকশনটা দেওয়ার ফলে ওই যে ফ্যাক্টর গুলো সেগুলোকে কন্ট্রোল আনা যায়, ব্লাড ক্লটিংটা হয় না। তো এখন ওটা কন্ট্রোল করা গেছে, যেহেতু আমরা থিওরির সাপেক্ষে জানছি। তো কি হয় না মাইনাস আর প্লাসের কন্ট্যাক্ট হলে কি হয় না ব্লাড ক্লট করে যায় এবং শিশুর মৃত্যু অবধি ঘটতে পারে। তো এই বিষয়টাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ঠিক আছে। প্লাস মাইনাসের বিষয়টা তোমরা জাস্ট এই টার্মটা খেয়াল রাখবে, আর কিছু খেয়াল রাখার দরকার নেই। হুম। এখানে আরেকটা বিষয় তোমরা জানবে, আমরা এতক্ষণ ব্লাড সার্কুলেশন সিস্টেমের আবিষ্কর্তা কাকে দেখলাম বলো? উইলিয়াম হার্ভে। হ্যাঁ, আজকে আরেকটা জিনিস জানবো সেটা হচ্ছে রক্ত সঞ্চালন। সঞ্চালন বলতে ইন দ্য সেন্স, টার্মটা লিখে রাখো, বাংলার থেকে বেশি ইংলিশটা ভালো। হ্যাঁ, ট্রান্সফিউশন। ট্রান্সফিউশন এইটা, এই যে প্রক্রিয়াটা প্রথম আবিষ্কার করেন কে বলতো? জেমস ব্লান্ডেল। জেমস ব্ল্যান্ডেল উনি প্রথম কি করেন একজন মানে এটা হিউম্যান বডিতে, হ্যাঁ, ফার্স্ট সাকসেসফুল হিউম্যান ব্লাড ট্রান্সফিউশন, লিখে রাখতে পারো, ফার্স্ট সাকসেসফুল হিউম্যান ব্লাড ট্রান্সফিউশন, এটা প্রথম করেন জেমস ব্লান্ডেল। মোটামুটি বোধহয় 1820-এর দিকে, 1818 সালের দিকে করেন, কেমন। এটা একটু জাস্ট খেয়াল রাখবে, এখান থেকে পরীক্ষা এখনো অব্দি প্রশ্ন দেয়নি, তবে খেয়াল রাখবে। হুম।
এবারে আমরা নেক্সট যাই। এই অবধি কারো কোনো অসুবিধা নেই তো? আচ্ছা আচ্ছা, আমাদের হিউম্যান ব্লাডে যে পিগমেন্ট থাকে সেটার নাম কি? রঞ্জক? হিমোগ্লোবিন থাকে। হ্যাঁ, একদম হিমোগ্লোবিন থাকে। এটা কেন বললাম না, আমি এর সাথে রিলেটেড কয়েকটা জিনিস বলবো। এরা বেসিক্যালি রঞ্জক তো এক একটা পিগমেন্ট, আবার বিভিন্ন প্রাণীর ক্ষেত্রেও এরা রেসপিরেটরি পিগমেন্ট আমরা বলতে পারি। হিমোগ্লোবিন কি বহন করে? অক্সিজেন বহন করে, এবং অক্সিজেনের থেকে বেশি এ কার প্রতি আকৃষ্ট হয়? কার্বন মনোক্সাইডের প্রতি আকৃষ্ট হয়। সেজন্য বারবার বলা হয় যে কার্বন মনোক্সাইড কি সাইলেন্ট কিলার। হ্যাঁ, তাহলে যখন বদ্ধ রুমে স্মোকিং করতে না বলা হয়, কারণ বদ্ধ রুমে কি হচ্ছে, যখন স্মোকিং করা হচ্ছে, যেটা স্মোকিংটা করা হচ্ছে তার কি আংশিক দহন হচ্ছে। কোনো জিনিসের পার্শিয়ালি কম্বাশন হলে কি উৎপন্ন হয়? কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। সম্পূর্ণরূপে দহনের ফলে কার্বন ডাই অক্সাইড হয়, কমপ্লিট দহনের ফলে কার্বন ডাই অক্সাইড হয়। কিন্তু পার্শিয়ালি যখন সেটা পুড়ছে, যখন সেটা দহন হচ্ছে, তখন কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। ঠিক যখন কেউ স্মোক করছে, তখন মানে সিগারেট খাচ্ছে, সিগারেট জাতীয় কিছু খাচ্ছে, টানছে, তখন কার্বন মনোক্সাইড দরজা জানলা বন্ধ করে দিলে কি হবে? ওই গ্যাসটা রুমেই রয়ে যাচ্ছে, বেরোতে পারছে না। আর আমাদের হিমোগ্লোবিন কি করে না, কার্বন মনোক্সাইডকে বেশি আকর্ষণ করে অক্সিজেনের অপেক্ষা। ফলে কি হবে? আমাদের শরীরে অক্সিজেন ঠিকঠাক পৌঁছবে না, এবং আমরা বুঝতেই পারবো না কখন মারা যাচ্ছি। তো সেই কারণে কার্বন মনোক্সাইডকে সাইলেন্ট কিলার বলা হয়। এটা জাস্ট এমনি বললাম বিষয়টা। তো হিমোগ্লোবিন তোমরা জানো আয়রন থাকে। কিছু বলছো হাকিম? ও আচ্ছা। হ্যাঁ, তো হিমোগ্লোবিন একটা যেমন রেসপিরেটরি পিগমেন্ট আমরা বলতে পারি, সেরকম আরেকটা পিগমেন্ট লিখে রাখো তোমরা, হিমোসায়ানিন। হ্যাঁ, হিমোসায়ানিন কোথায় কাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই বেসিক্যালি? হ্যাঁ, হ্যাঁ, মানে সেফালোকডস বলতে পারো, বা চিংড়ি আছে তার মধ্যে সেফালোকডস আছে, বিভিন্ন শামুক টাইপের বিষয় আছে, তো তাদেরকে আমরা দেখতে পাই, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই হিমোসায়ানিন। এখান থেকে দুটো প্রশ্ন হয়, যেমন হিমোগ্লোবিনের জন্য আমাদের রক্তের কালার কি লাল, তাই তো? হিমোসায়ানিনে কি থাকে? কোন মেটাল থাকে? কপার থাকে। হিমোসায়ানিনে কপার থাকে। সায়ানোকোবালামিন তো ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম, তাই না? হিমোসায়ানিনে খেয়াল রাখবে কপার থাকে, তামা থাকে। আর আমরা কি জানি, কেমিস্ট্রিতে আমরা পড়ছিলাম যে কপার সালফেটের জলীয় দ্রবণকে আমরা তুঁতে বলি তো, মানে ব্লু ভিট্রিয়ল বলি। কপার সালফেটের জলীয় দ্রবণকে আমরা ব্লু ভিট্রিয়ল বলি। সেরকম হিমোসায়ানিনে কপার থাকে, এবং এর প্রেজেন্সের জন্য এর কালারটা কি হয়? ব্লু হয়। আর ভুলবো কখনো? মনে থাকবে? ওকে, ওকে, এটা একটা গেল। আচ্ছা, আরেকটা লেখো, হিমো এরিথ্রিন। হিমো এরিথ্রিন, এক্ষেত্রেও কিন্তু আয়রন থাকে, লোহা থাকে, এবং এটার জন্য কালারটা কিন্তু রেড হয়। হিম, হিম প্রোটিন, গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন গ্লোবিউলিন থেকে, আর হিম মানে লোহা, যেটা হিমোগ্লোবিনে ছিল। আর এখানেও আয়রন থাকছে, ওই যে হিম বলছে হিমো এরিথ্রিন, তো এখানেও কিন্তু আয়রন থাকছে। ওকে, এখানেও কিছু কিছু এক্সাম্পলস আছে, এক্সাম্পলসগুলো ইম্পর্টেন্ট নয়। পলিক্যাট বলে কিছু কিছু পলিক্যাট স্পিসিসের মধ্যে থাকছে, দরকার নেই ওগুলো। তো তোমরা এই জায়গাটা খেয়াল রাখবে যে হিমো এরিথ্রিনেও কিন্তু আয়রন থাকে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হিমো সায়ানিন, কপার থাকে। দুটো প্রশ্ন হয়, একটা বলে দিচ্ছি। হিমোসায়ানিনে থাকে কোন মেটাল? কপার। সাপের বিষে কোন মেটাল থাকে কে জানে?
জিঙ্ক, ভেরি গুড। হ্যাঁ, এটাও খেয়াল রাখবে যে সাপের বিষে কিন্তু জিঙ্ক থাকে, জেডেন থাকে। চলো নেক্সট দেখি এখানে কি লেখা আছে আমাদের। আচ্ছা, ব্লাড ক্লটিং মানে রক্ত তঞ্চন হওয়ার সময়কাল কত? 3 থেকে 5 মিনিট মোটামুটি। ওকে। মানব শরীরের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে অ্যাপ্রক্সিমেট 37 বা অ্যাকিউরেটলি আমরা যদি বলতে চাই 36.8 ডিগ্রি সেলসিয়াস। তোমরা এর কনভার্সনের সূত্রটা জানো সবাই, কি সূত্র? হ্যাঁ, এই ফর্মুলাটা খেয়াল রাখবে, অনেক ক্ষেত্রে কাজে লাগবে। বাই চান্স যদি ভুলে যাও, তোমার ধরো ফারেনহাইটটা মনে আছে, যদিও ভুলবে না, এগুলো মনে রাখারই চেষ্টা করবে, কারণ অতটা তো সময় থাকে না ক্যালকুলেট করার। তো মানব শরীরের তাপমাত্রা আমরা জানি ফারেনহাইট স্কেলে 98.4 ডিগ্রি ফারেনহাইট, আর সেলসিয়াস স্কেলে নিয়ার বাই 37। ঠিক আছে, 36.8 হয়, কোথাও 36.9 হয়, তো নিয়ার বাই 37। আর ফর্মুলাটা কি? ফারেনহাইট আর সেলসিয়াসের যে কনভার্সন, সেটা হচ্ছে C/5 ইকুয়াল টু F-32/9। এটা একটা বিষয় গেল। আরেকটা স্কেল হয় কেলভিন স্কেল, আরো স্কেল আছে, হ্যাঁ, ওই স্কেলটা এখন বলছি না। তো কেলভিন স্কেল ধরো তোমাকে বললো 0, আচ্ছা 0 নেব না, 3 ডিগ্রি সেলসিয়াস। 3 ডিগ্রি সেলসিয়াসকে তুমি যদি কেলভিনে কনভার্ট করো কত করবে, কিভাবে পাবে? হ্যাঁ, +273। তাহলে কত হচ্ছে এটা? 276 কেলভিন। কেন করালাম এই বিষয়টা না, বললাম এই কারণে, কখনো কিন্তু প্রশ্ন ফারেনহাইটে থাকতে পারে, সেলসিয়াসে থাকতে পারে, বা কেলভিনেও দিতে পারে। ঠিক আছে, যেমন তোমাকে ধরো জিজ্ঞাসা করলো যে কত উষ্ণতায়, কোন উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয়, সেলসিয়াসে বললে আমরা কি বলবো? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাই তো? এটাকে কেলভিনে করলে আমরা কত পাবো? 273 কেলভিন। হ্যাঁ, আরেকটা কি হয়, ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলে কত পাবো? হ্যাঁ, 32 ডিগ্রি ফারেনহাইট। কেন আমি বলছি না সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক থাকে? নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 সেলসিয়াসের ক্ষেত্রে, নিম্ন স্থিরাঙ্ক 0, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100, তাই তো? এটা খেয়াল রাখবে। সে একই রকম ভাবে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 32, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212। তাই এটা আমরা পেয়ে গেলাম, কারণ আমরা কি জানি 0 ডিগ্রি সেলসিয়াস, যেটা সেলসিয়াসের একদম নিম্ন স্থিরাঙ্ক, সেখানে বরফ গলে জলে পরিণত হয়, তাই তো? একই রকম ভাবে ফারেনহাইট স্কেলে দেখলে আমরা 32 ডিগ্রি ফারেনহাইট পাবো। আর যদি কেলভিনে কনভার্ট করতে চাই না, 0 ডিগ্রি সেলসিয়াস মানে তার সাথে আমি 273 যোগ করব, যাই সেলসিয়াসে দেয়া থাক তুমি তার সাথে 273 যোগ করলেই কিন্তু পেয়ে যাবে। ওকে, চল। ক্রেনিয়াল নার্ভস, করটিক স্নায়ু, প্রশ্ন আসে খুব, কত থাকে? 12 জোড়া করটিক স্নায়ু। হ্যাঁ, আর স্পাইনাল নার্ভস বা সুষুম্না স্নায়ু থাকে 31 জোড়া। আমরা একটু হিউম্যান বডি সম্পর্কেও পড়ে নিচ্ছি, এটা খেয়াল রাখবে কিন্তু। 12 জোড়া করটিক স্নায়ু, 31 জোড়া সুষুম্না স্নায়ু। নেক্সট, নর্মাল ব্লাড প্রেশার অফ হিউম্যান বিং বা হিউম্যান বডি, এটার ফরম্যাটটা খেয়াল রাখবে। হ্যাঁ, এটা কিন্তু তোমার অপশনে 80/120 থাকে, ভুল করানোর জন্য থাকে, প্রলোভনে পা দেবেন না। হিউম্যান বডির নর্মাল ব্লাড প্রেশার হয়, কোন ফরম্যাটে লেখা হয়? 120/80।
এটা কিন্তু খেয়াল রাখবে, মিলিমিটার পারস্তম্ভের চাপ। আচ্ছা, অ্যাডাল্ট হিউম্যান বিং এর ক্ষেত্রে কতগুলো হাড় থাকে? 206। আর যদি বলা হয়, হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে কটি থাকে? 300 মতো থাকে, 300 প্লাসও হতে পারে। ঠিক আছে, তো 300 মতো থাকে, ডিজিটটা খেয়াল রাখবে। এইবারে যদি এগুলো আমরা দেখলাম কি বোনস, হাড়ের সংখ্যা। যদি বলা হয় স্কেলিটাল মাসেলস, কঙ্কাল পেশি, কটা থাকে? না, এটা, হ্যাঁ, এখানে আমি একটা ডিজিট লিখেছি 639। তো কোথাও কোথাও তোমরা দেখবে 700-র কাছাকাছি অপশন থাকলো, কোথাও দিল 600 প্লাস। তো সেই ওয়াইজ তোমরা আনসারটা কিন্তু করবে। ঠিক আছে, হিউম্যান স্কেলিটাল মাসেলস যেটা আছে সেটা হচ্ছে 639। ওকে। আচ্ছা, এটা বলো তো এখানে কোনটা সিস্টোল প্রেসার, কোনটা ডায়াস্টোল প্রেসার? হ্যাঁ, তো আগে কিন্তু সিস্টোল লিখবে, তারপরে ডায়াস্টোল লিখবে। ঠিক আছে, চলো সংকোচন প্রসারণ নেক্সট। নন নর্মাল যে আমাদের পালস রেট মানে হৃদস্পন্দনের গতি কত? এইটা খেয়াল রাখবে, 72 বার পার মিনিট। 1 মিনিটে 72 বার। ঠিক আছে। আচ্ছা, স্পষ্ট দৃষ্টি বা স্বচ্ছ দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার। হ্যাঁ, এটা কিভাবে চেক করবে? নর্মালি আমরা যদি দেখি একটা খাতাকে বা বইকে তুমি তোমার চোখ থেকে 25 সেন্টিমিটার দূরত্বে রাখলে, মানে যার চোখ সুস্থ আছে, ঠিক আছে, এই চশমাওয়ালা চোখ নয় কিন্তু আমাদের মতো, তো তো 25 সেন্টিমিটার দূরত্বে রাখলে দেখবে তোমার চোখে কিন্তু প্রেসার পড়ছে না। কেমন, এটাকেই বলা হয় স্পষ্ট বা স্বচ্ছ দৃষ্টির ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। এই ব্লু রে গুলো থাকে, তো ওগুলো আমাদের এফেক্ট করে অনেকটা, ব্লু রেটা। মানব দেহের দীর্ঘতম হাড় কি? সেটা হচ্ছে ফিমার। ফিমার আমাদের কোথায় থাকে? পায়ে থাকে, উরুতে। থাই বোন বলা হয়। হ্যাঁ, উরুতে বলা হয়, উরু বা জংঘা বলি। হ্যাঁ, থাই বোন। তো ফিমার কিন্তু দীর্ঘতম হাড়, মানে লার্জেস্ট বোন, তার সাথে হেভিয়েস্ট বোন। ঠিক আছে, লার্জেস্ট অ্যান্ড হেভিয়েস্ট, এটা কিন্তু খেয়াল রাখবে। এবং প্রশ্নটা এটা কোথায় থাকে? এটা হিউম্যান লেগে থাকে, পায়ে থাকে। ওকে, বিভিন্ন প্রশ্ন দেয়, যেমন হাতের ক্ষেত্রে বিভিন্ন রেডিয়াস, আলনা, কার্পালস, মেটাকার্পালস, ফ্যালাঞ্জেস, এরকম বিভিন্ন হাড় দেখবো। সেরকম ধরো হাঁটু, আমাদের পায়ের হাঁটুতে কি থাকে? পাটেলা থাকে। হ্যাঁ, তো এরকম ভাবে কয়েকটা ভাগ আছে। তোমাকে ধরো একটা হাড়ের নাম তুলে দিল, এবারে ওই হাড়টা কোথায় থাকে? স্টেপিস হাড়টা কোথায় থাকে? কানে থাকে। তো এরকম ভাবেও কিন্তু প্রশ্ন আসে, আমরা এক এক করে সলভ করব। দেখো আজকে যেগুলো আছে আমরা একটু দেখিনি তখন। এই যে দেখো, স্মলেস্ট বোন অফ হিউম্যান বডি, মানুষের ক্ষেত্রে আমরা দেখলাম লার্জেস্ট আর হেভিয়েস্ট দেখলাম। হ্যাঁ, আর স্মলেস্ট বললে আমরা কি বলবো? স্টেপিস, কানে থাকে। ঠিক আছে, তো কানে 3টে হাড় থাকে, মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। হ্যাঁ, এই স্টেপিসটা হচ্ছে সব থেকে ছোট হাড়। এবং যদি তোমাদের বলে সব থেকে ছোট পেশি, সব থেকে ছোট মাসেল কোনটা, না স্টেপিস রিলেটেড, দ্যাট ইজ স্টেপিডিয়াস। স্টেপিডিয়াস, কেমন, হাড় স্টেপিস, সব থেকে ছোট মাসেল হচ্ছে স্টেপিডিয়াস। ওকে। আরেকটা বিষয় খেয়াল রাখবে, আমাদের কানের মধ্যে একটা যন্ত্র থাকে, কি নাম বলো তো যন্ত্রটার? অটোলিথ। অটোলিথ, হ্যাঁ, অটোলিথ যন্ত্রটা আমাদের কি করে? বডির ভারসাম্য নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, অটোলিথ যন্ত্রটা খেয়াল থাকবে, এটা কানে থাকে। হ্যাঁ, আমাদের বডির ব্যালেন্সটাকে দেখভাল করে, ভারসাম্যটাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা নেক্সট, মানব দেহের সব থেকে ছোট পেশি দেখলাম না স্টেপিডিয়াস, ওই স্টেপিসের সাথে রিলেট করে। এবারে দেখি আমরা বড় পেশি। বড় পেশি কোনটা লার্জেস্ট মাসেল?
হ্যাঁ, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা কিন্তু নামটা খেয়াল থাকবে। কেমন? মানবদেহের সব থেকে বড় পেশি হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। অনেকের ক্ষেত্রে কি হয়, পেইন হয়, মানে আমাদের যে হিপ পোর্শন আছে সেখানে এটা থাকে। কেমন? এটা নামটা খেয়াল রাখবে। আচ্ছা, আমাদের দেহের সব থেকে নমনীয় পেশি কোনটা, মানে অনেক বেশি এক্সপান্ড করতে পারে, সংকোচন প্রসারণ হয়? হ্যাঁ, ইউটেরাস মানে জরায়ু। বাচ্চা যখন নর্মাল ডেলিভারি হয়, ওর থ্রু দিয়ে হয়, তো ইউটেরাসের থ্রু দিয়ে, তো ওটা অনেক বেশি প্রসারিত হয়ে যায়। কেমন? তো সব থেকে বেশি নমনীয় পেশি হচ্ছে ইউটেরাস। এখানে আরেকটা বিষয় বলে দিই, আমাদের বডির সব থেকে স্ট্রং মাসেল কোনটা জানো, শক্তিশালী মাসেল? জ মাসেল। আমাদের যে চোয়াল আছে না, জ মাসেল। আমরা যখন কোনো ওয়েট ওয়েট তুলি, বা কেউ যখন কোনো ওয়েট তোলে একটু বেশি ভারী, আমাদের ভারটা বা শক্তিটা আমরা কোথায় লাগাই জানো? চোয়ালে। একদম পুরো দাঁতে দাঁত চেপে চোয়ালে। হ্যাঁ, হ্যাঁ। আর যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় কোন পেশি সব থেকে শক্তিশালী, জ মাসেল সব থেকে শক্তিশালী, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। হ্যাঁ। আচ্ছা, সব থেকে মোটা ত্বক আর পাতলা ত্বক, সব থেকে থিকেস্ট স্কিন হচ্ছে কি? না, আমাদের হাতের তালু, পায়ের তলা, পামস, হাতের যে পামস আছে তালু, আর ফিটের যে সোলটা আছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে থিকেস্ট হচ্ছে হাতের তালু, পায়ের তলা। অনেকে ছোটবেলায় করতে, যে সেফটি পিন নিয়ে করে চামড়ার থ্রু দিয়ে গলাতে। হ্যাঁ, তো ওটা কিন্তু অনেক বেশি থিক হয়, 1.5 মিলিমিটার মতো থিক হয়, এবং সব থেকে পাতলা ত্বক হচ্ছে চোখের পাতা, আইলিডস, যেটা 0.05 মিলিমিটার মতো। ডিজিটটা খেয়াল রাখার দরকার নেই, আমি জাস্ট লিখেছি কারণ তোমাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হয় যাতে, সেজন্য। হ্যাঁ, ওই জন্য বলা হয় চোখ খুব সেন্সিটিভ এরিয়া, ত্বকটা যেটা প্রোটেক্ট করে সেটা খুব পাতলা হয় আইলিডসের। নেক্সট, নেক্সট আমরা দেখব বৃহত্তম ধমনী, বৃহত্তম শিরা। তো বৃহত্তম ধমনী হচ্ছে অ্যাওর্টা, যেটাকে আমরা বলি মহাধমনী, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। ওকে। আর বৃহত্তম শিরা, লার্জেস্ট ভেইন হচ্ছে ইনফেরিয়র ভেনা কুভা। ঠিক আছে, ইনফেরিয়র ভেনা কুভা হচ্ছে লার্জেস্ট ভেইন, শিরা। এবারে আসছে গ্ল্যান্ড। লার্জেস্ট গ্ল্যান্ড মানে সব থেকে বড় গ্রন্থি, লিভার, যকৃৎ। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। হ্যাঁ, আর পিনিয়াল গ্ল্যান্ড, যেটা কিন্তু স্মলেস্ট গ্ল্যান্ড, পিনিয়াল। হ্যাঁ, পিনিয়াল গ্ল্যান্ড কোথায় থাকে গো? আবার ইন্টেস্টাইন। হ্যাঁ, একদম। পিনিয়াল গ্ল্যান্ড থেকে আমাদের কি ক্ষরিত হয়? মেলাটোনিন। হ্যাঁ, আমাদের ঘুমটাকে নিয়ন্ত্রণ করে, তাই না? যদি আমরা বেশিক্ষণ ফোন দেখি, হ্যাঁ, আমরা যখন ফোন দেখি বেশি, ওর থেকে কি হয়, ব্লু রে রেডিয়েট হতে থাকে। তো তো এই ব্লু রে রেডিয়েশনের জন্য তার এফেক্ট পড়ে পিনিয়াল গ্ল্যান্ডে। এবারে পিনিয়াল গ্ল্যান্ডে যখন ব্লু রে এফেক্ট পড়ছে, সে কি করে, ওই যে ঘুমের জন্য দায়ীকে মেলাটোনিন, মেলানিন কিন্তু না, মেলাটোনিন, মেলাটোনিন। ওকে। তো ওই মেলাটোনিনের ক্ষরণটাকে কমিয়ে দেয়। ফিজিক্সের মানে বেসিসে আর কি যদি প্রশ্ন করা হয়, এরকম প্রশ্ন দেয় যে মোবাইল থেকে কোন রে নির্গত হয় যার জন্য আমাদের ঘুম কমে যায়, দ্যাট ইজ ব্লু রে। ওকে, এটা একটা প্রশ্ন হয়। হ্যাঁ। পিনিয়াল গ্ল্যান্ড কি নিয়ন্ত্রণ করে? ঘুম নিয়ন্ত্রণ করে। কোথায় থাকে? হিউম্যান ব্রেনে থাকে। কি খরিত হয়? মেলাটোনিন খরিত হয়। ওকে, এগুলো প্রশ্ন মোটামুটি। হ্যাঁ, থার্ড আইও বলা হয়, তৃতীয় চক্ষু, পিনিয়াল গ্ল্যান্ডকে। দেখো দেখো দেখো, বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি, না আমরা যখন হরমোন পড়বো তখন আমরা দেখব কিছু গ্রন্থি আছে, অন্তঃক্ষরা বহিঃক্ষরা, এটা বেসিসে হয় কার না, ডাক্ট নালীর বেসিসে হয়, পরে দেখবো। না, লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি কি? থাইরয়েড গ্ল্যান্ড। লার্জেস্ট, হ্যাঁ, আর লার্জেস্ট বহিঃক্ষরা গ্রন্থি কি? না, লিভার। ওকে। হ্যাঁ, আর মিশ্র গ্রন্থি কি?
প্যানক্রিয়াস। হ্যাঁ, এবারে আরেকটা প্রশ্ন খুব আসে পরীক্ষায়, সেটা কি না সব থেকে দীর্ঘ কোষ সেল বলেছে, কি না নার্ভ সেল বা নিউরন। হ্যাঁ, ঠিক আছে, স্নায়ু কোষ, নিউরন। তো এটা হচ্ছে সব থেকে দীর্ঘ কোষ। যদি বলা হয় দীর্ঘতম অঙ্গ বা অর্গান, ইংলিশ টার্মটা খেয়াল রাখবে, অর্গান, সেটা হচ্ছে স্কিন, ত্বক। এই দুটো জিনিস খেয়াল রাখবে। ওকে, আচ্ছা, যদি বলা হয় লার্জেস্ট আর লংগেস্ট, লার্জ আর লঙ্গ, সব থেকে, দেখো আমরা কি দেখলাম, সব থেকে বড় সেল হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন বা নার্ভ সেল। এবারে নার্ভ সেলের মধ্যে কোনটা সব থেকে বড়, না সায়াটিক নার্ভ, বাস এটুকুই। ঠিক আছে, সায়াটিক স্নায়ু। এবারে আমরা কি দেখব, না হিউম্যানের কয়েকটা জিনিসের ওজন খুব, সব অর্গানের ওজন নয়, যেমন হিউম্যান হার্টের ওজন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে 300 গ্রাম, মানে অ্যাভারেজ করা হয় মেল ফিমেল মিলিয়ে 300 গ্রাম। হ্যাঁ, তো অ্যাভারেজটাই পরীক্ষায় আসে। হ্যাঁ, লিভার আর ব্রেন এই দুটো কাছাকাছি, ওই 1.5 কেজি মতো। ঠিক আছে, এবারে হিমোগ্লোবিনের পরিমাণ, না এটারও একটা অ্যাভারেজ করা হয়। এখানে আমি দুটো ভাগ রেখেছি, এটা মনে রাখার দরকার নেই একদম, জাস্ট তোমরা খেয়াল রাখবে 100 ml রক্তে 20 গ্রাম মতো হিমোগ্লোবিন থাকে, অ্যাভারেজ। ঠিক আছে, 20, বাস। এবারে রক্তের ভাগগুলো আমরা দেখব, তার আগে জাস্ট দুটো টার্ম আছে একটু দেখে নিন না। বৃহত্তম শ্বেত রক্তকণিকা মনোসাইট, ক্ষুদ্রতম শ্বেত রক্তকণিকা হচ্ছে লিম্ফোসাইট। আমার ভুল হয়ে গেছে এই জায়গাটা বলতে, যে 100 ml রক্তে অক্সিজেন, কত অক্সিজেন থাকে, না 20 ml মতো অক্সিজেন বা এরকম অক্সিজেন থাকে। আর যদি বলি হিমোগ্লোবিন, সেটা হচ্ছে 15, অ্যাভারেজ করলে তোমরা 15 পাবে, তো ওই 15, 14.7, 15 মতো 100 ml ব্লাডে 14.7 বা 15 ml, 15 গ্রাম মতো হিমোগ্লোবিন থাকে। ঠিক আছে, এবারে চলো আমরা ব্লাডের কিছু ভাগগুলো দেখি। না ব্লাডে আমরা দেখি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্ত কণিকা। ওকে, রক্তরস বা রক্ত প্লাজমা, এটার পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রক্ত প্লাজমা থাকে কত পার্সেন্ট, না 55% মতো। হ্যাঁ, আর রক্ত কণিকা থাকে 45%। হ্যাঁ, এবারে রক্তকণিকা তোমরা সবাই জানো ভাগ আছে, যেমন আরবিসি লোহিত রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসেল বা রেড ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা মানে ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল, আর অনুচক্রিকা মানে প্লেটলেটস। ঠিক আছে, তো সবাই জানো, এই জায়গাটা খেয়াল রাখবে, পার্সেন্টেজ এখান থেকে প্রশ্ন আসে, যে রক্তরস বা রক্ত প্লাজমা থাকে 55%, রক্ত কণিকা থাকে 45%। ঠিক আছে, এবারে একটা একটা রক্ত কণিকা সম্পর্কে আমরা দেখতে থাকি। আরবিসি, আরবিসি এর আরেকটা নাম কি, এরিথ্রোসাইট আমরা বলি, তাই তো। যেমন আমরা এই আরএইচ ফ্যাক্টর পড়ার সময় একটা টার্ম পেয়েছিলাম, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ওটা ব্লাড রিলেটেড না, ওই এরিথ্রো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এরিথ্রোসাইট হচ্ছে অপর নাম। বেসিক্যালি হিউম্যান ব্লাডের ক্ষেত্রে এই আরবিসি যখন আনম্যাচিওর থাকে, ইম্যাচিওর থাকে আর কি, ইম্যাচিওর থাকে ইন দ্য সেন্স ম্যাচিওর হয় না, পরিণতি প্রাপ্ত হয় না, তখন তাদের মধ্যে নিউক্লিয়াস থাকে। কিন্তু যখন সে পরিণতি প্রাপ্ত হয়ে যায়, তখন সেখানে কিন্তু নিউক্লিয়াস থাকে না। ওকে, তো হিউম্যানদের ক্ষেত্রে পরিণত লোহিত রক্ত কণিকাতে নিউক্লিয়াস থাকে না। আর ব্যতিক্রম হিসেবে উট, লামা এগুলো আমরা বলতে পারি। আরবিসি দেখতে একটা ডিস্ক বা চাকতির মতো হয়। তোমরা একটা জিনিস খেয়াল করবে, এটা পড়েছো তোমরা, যে সিকেল সেল অ্যানিমিয়া, অ্যানিমিয়া মানে কি, আরবিসির পরিমাণ কমে যাওয়া, তাই তো। রক্তের ঘাটতি হওয়া মানে কি, রেড ব্লাড সেলের পরিমাণ কমে যাওয়া। হ্যাঁ, এরপর যখন সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল মানে কি, না কাস্তে, তাই তো। হ্যাঁ, আরবিসি গুলো কাস্তের মতো আকার নেয়। তোমরা কি পড়েছো, যে সিকেল সেল অ্যানিমিয়া যাদের হয়, হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু ম্যালেরিয়া গুলো হয় না। কেন, না ম্যালেরিয়ার জন্য দায়ী যে প্রোটোজোয়াটা, সে সবসময় টার্গেট করে আরবিসি কে। শুধু আরবিসি বললে ভুল হবে, এই চাকতি আকৃতির আরবিসি কে টার্গেট করে। সে যখন চাকতি, ওই প্লাজমোডিয়াম যে প্রোটোজোয়াটা, সে বসবাস বা বসতি স্থাপন করার জন্য এই চাকতির মতো দেখতে আরবিসি কে খোঁজে।
যখন তাকে খুঁজে পায় না সে বসতি স্থাপন করতে পারে না। তাই যাদের সিকল সেল অ্যানিমিয়া থাকে তাদের ক্ষেত্রে ম্যালেরিয়া হয় না। জাস্ট এমনি বললাম, কখনো হয়তো কাজে লাগবে, কারণ নলেজ কখনো তো এমনি যায় না। তো ডিস্ক বা চাকতির মতো দেখতে হয় আরবিসি। আর হিমোগ্লোবিন নামক একটা পিগমেন্ট থাকে, যেখানে হিম মানে হচ্ছে লোহা বা আয়রন, আর গ্লোবিন মানে গ্লোবুলিন প্রোটিন। একদম। ভ্রূণের দেহে কোথা থেকে উৎপন্ন হয় আরবিসি? যকৃৎ বা প্লীহা থেকে। হ্যাঁ। আর জন্মের পর বোন ম্যারো থেকে উৎপন্ন হয়, দিয়ে আলটিমেটলি আমরা দেখব। হ্যাঁ হ্যাঁ, আরবিসির কবরখানা যকৃতে আমরা দেখি যে গ্রেভিয়ার্ড বলা হয়, তাই তো? মানে গ্রেভিয়ার্ড বলতে কবরস্থান বলা হয়। প্লীহাতে বা লিভারে গিয়ে এরা ধ্বংসপ্রাপ্ত হয়। ওকে। আর এটা খুব ইম্পর্টেন্ট, লোহিত রক্তকণিকার আয়ু সেটা হচ্ছে 120 দিন, প্রচুর পরীক্ষায় আসে। হ্যাঁ। দেখো কি হয় বলতো, লোহিত রক্তকণিকাগুলো যখন মরে যায়, মৃত্যু হয় যখন লোহিত রক্তকণিকাগুলো, এরা কি করে, লিভারে বলো মানে যকৃৎ বা প্লীহাতে এরা এরা বিলিরুবিন হিসেবে সঞ্চিত হতে থাকে, তাই তো? বিলিরুবিন, বিলিভার্ডিন, এই এদের প্রেজেন্সের জন্য মলের কালার কি হয়, হলুদ রঙের হয় মলমূত্রের কালার। হ্যাঁ। তো এরা কি করে, এই বিলিরুবিন হিসেবে সঞ্চিত থাকে, তো আলটিমেটলি এরা বাইল হিসেবে নির্গত হয়ে যায়। ওকে, একটা ডো এর মতো একটা বাইল হিসেবে নির্গত হয়ে যায়। কিন্তু লোহিত রক্তকণিকায় যে লোহাটা থাকে, যে হিমটা থাকে, সেটা কি হয়, হাড়ের যে মজ্জা আছে না, ম্যারো আছে, সেখানে কখনো কখনো সঞ্চিত হয়ে যায়। এবং যখন এই বিলিরুবিনটা বডি থেকে বেরোতে না পারছে, তখন কিন্তু জন্ডিস হতে পারে। কেমন? এই বিলিরুবিনটা যদি বডি থেকে না বেরোয়, সেই কারণেই তো হলুদ জিনিস, হলুদ ওটা পিগমেন্ট। তো বডিতে ওই জন্ডিস হলে কি হয়, বডি পুরো হলুদ হয়ে যায় না। হ্যাঁ, এটা বেরোতে পারে না সেই কারণে। আচ্ছা, এবারে আমরা দেখব কি না, পাহাড় বা উঁচু স্থানে, পাহাড় পর্বত এলাকাতে কি হয়, আরবিসি যে মানুষগুলো থাকে তারা প্রচুর কর্মঠ হয় তো, কারণ ওখানে চড়াই উতরাই অনেক থাকে, এবং সেখানে ওই জায়গাগুলোকে ক্রস করার জন্য একটু পরিশ্রম করতে হয়, এবং সেখানে কি হয়, আহ হ্যাঁ, অক্সিজেন লেভেলটা কম থাকে। তাহলে কি তাহলে এমন ভাবে তাদের বডিটা তৈরি হয়, মানে ভগবান এমন ভাবে তৈরি করেছে যে আহ, যাতে সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে। তাহলে কি হয়, বডিতে আরো বেশি বেশি থাকতে হবে, তবেই তো সে বেশি পরিমাণে অক্সিজেন নিতে পারবে। একে অক্সিজেন কম আছে, তাই না? তো কি হয় না, পাহাড়ি এলাকায় বা উঁচু স্থানের দিকে বডিতে আরবিসির পরিমাণটা কিন্তু বেশি থাকে। তবে কেউ এটা ভেবো না যে প্লেন এরিয়াতে কার বডিতে আরবিসির পরিমাণটা কম, তাকে তুমি পাহাড়ে নিয়ে চলে গেলে আরবিসির পরিমাণটা বেড়ে গেল, এরকম কিন্তু নয়। সেখানে কিন্তু অনেক সমস্যা হবে, মৃত্যু পর্যন্ত হতে পারে, এরকম কিন্তু বিষয় নয় যে তাকে পাহাড়ে উঠিয়ে দিলাম, তার অ্যানিমিয়া ছিল, অ্যানিমিয়াটা মানে রিকভারি করার জন্য, তো তাকে 1 বছর রাখলাম পাহাড়ে, দিয়ে কি হবে না, আমি ভাবছি যেহেতু পাহাড়ি এলাকায় আরবিসির পরিমাণটা বেশি হয়ে যায়, তাহলে সে সার্ভাইভ করে যাবে না। যেহেতু প্রাথমিকভাবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, কি হবে, তার শ্বাসকষ্ট হবে, এরকম ভাবে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। যাই হোক। হ্যাঁ, চলো নেক্সট দেখি আমরা কি আছে। আরবিসির পরিমাণ বাড়লে কি হয়, যে রোগটা হয় তাকে বলা হয় পলিসাইথেমিয়া। হ্যাঁ, কমলে কি হয়, অ্যানিমিয়া হয়। একদম। আচ্ছা, আরবিসির পরিমাণ মাপা হয় কিসের সাহায্যে? হিমোসাইটোমিটারের সাহায্যে। হ্যাঁ। এখানে এবারে আমরা ডাব্লিউবিসি সম্পর্কে পড়বো, শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল বা হোয়াইট ব্লাড কর্পাসেল। তার আগে এখানে এই জিনিসটা বলে দিই, দেখবে তোমরা আরবিসি আর ডাব্লিউবিসি এর অনুপাত যদি আমরা দেখি, সেটা হচ্ছে 600:1। ঠিক আছে, কোথাও কোথাও 700 পাবে, তো এটাই খেয়াল রাখবে 600:1টা। হুম। যদি ব্লাডের কথা দেখি, আরবিসি অনেকটা বেশি পরিমাণে থাকে, কারণ আমাদের বডিটা কি হয়, আরবিসি লাল রঙের হয় তো, বডিটা না মানে ব্লাডটা, আরবিসি প্রচুর পরিমাণে প্রেজেন্ট থাকে। ওকে, 600:1 এই রেশিওতে থাকে। নেক্সট আমরা যেটা দেখবো, হোয়াইট ব্লাড সেল, যেটাকে আমরা লিউকোসাইট বলি, শ্বেত রক্তকণিকা বলি। এটা কি হয়, এটা গোলাকার আকৃতির হয়, নিউক্লিয়াস এখানে প্রেজেন্ট থাকে, এবং
এটার আয়ু দেখবো আমরা কত না, মোটামুটি 13 থেকে 15-20 দিন হতে পারে। হ্যাঁ, ওকে, এই রেঞ্জের মধ্যে হতে পারে। কিছু কিছু বইতে দেখবে 2-4 দিন আছে, ওটা কিন্তু এক্সাক্ট নয়, ওটা তোমরা অনুচক্রিকার ক্ষেত্রে 2-4 দিন দেখবে, বাট ডাব্লিউবিসির ক্ষেত্রে 13 থেকে 15 বা 20 দিন মতো এর আয়ু হতে পারে। এবারে ডাব্লিউবিসি কে আমরা ভাগ করি দুটো ভাগে, একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অদানাদার, মানে গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট, তাই তো? গ্রানুলোসাইট মানে কি, আমরা যদি ছবি দেখি তাহলে বুঝবো যে কিছু কিছু ডাব্লিউবিসির মধ্যে এরকম দানা দানা অংশ থাকে, যাদের মধ্যে এরকম দানা দানা অংশ থাকে তাদেরকে বলা হয় দানাদার, যাদের থাকে না তাদেরকে হচ্ছে অ্যাগ্রানুলোসাইট বলা হয়, মানে গ্র্যানিউলস থাকে। হ্যাঁ, সাইটোপ্লাজমে গ্র্যানিউলস থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না। এবারে এর বেসিসে আমরা ভাগটা করি, যেমন গ্র্যানুলোসাইট দানাদারকে ভাগ করছে 3টে ভাগে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। হ্যাঁ, আর অদানাদার যেটা সেটাকে ভাগ করছে দুটো ভাগে, মোনোসাইট, লিম্ফোসাইট। ওকে, আচ্ছা, এখান থেকে আমাদের কি খেয়াল রাখতে হবে না, মোনোসাইট হচ্ছে সব থেকে বড় শ্বেত রক্তকণিকা, তাই তো? আর সব থেকে ছোট? হ্যাঁ বলো। একদম, ভালো জিনিস কিন্তু এটা। আচ্ছা, আমরা দেখলাম ডাব্লিউবিসি এর ক্ষেত্রে কোনটা সর্ববৃহৎ, মোনোসাইট, আর সব থেকে ছোট কোনটা? লিম্ফোসাইট, তাই তো? আচ্ছা, এইবারে আরো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সব থেকে বেশি কোনটা থাকে, সব থেকে বেশি কোনটা থাকে? নিউট্রোফিল, সবকিছু নিউট্রাল করার চেষ্টা করছে। হ্যাঁ, হ্যাঁ, 60 থেকে 65% থাকে নিউট্রোফিল, এটা সব থেকে বেশি থাকে। ওকে, ইউসিনোফিল এটা 2 থেকে 3%, এবং সব থেকে কম যদি আমরা বলি সেটা থাকে কে? বেসোফিল। হুম, এই বেসোফিল কি করে বলতো? হ্যাঁ, হ্যাঁ, খুব বেশি হলে ওই 2-এর মতো থাকতে পারে, এর বেশি থাকতে পারে না কখনোই। বেসোফিল কি করে বলতো? কি করে? হ্যাঁ, আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে? অনুচক্রিকা সাহায্য করে না? রক্তটা যখনই এয়ারের সংস্পর্শে আসে জমাট বাঁধে, কিন্তু সেখানে কিছু প্রোটিন ফ্যাক্টর আছে যেগুলো জমাট বাঁধতে সাহায্য করে। কিন্তু আমাদের বডির মধ্যে ব্লাড কখনো জেনারেলি ক্লট করে না তো, জেনারেলি। তাহলে কার জন্য ক্লট করে না? বেসোফিলের জন্য। বেসোফিল কি করে? হেপারিন বলে একটা রঞ্জকের ক্ষরণ করে, ঠিক আছে? এই হেপারিনের জন্যই কিন্তু আমাদের বডিতে যে ব্লাড থাকে সেটা জমাট বাঁধে না। প্রশ্ন হয় কি না, মানুষের শরীরে রক্ত জমাট বাঁধে না কার জন্য? না হেপারিনের জন্য। হ্যাঁ, হেপারিন ক্ষরণ করে কে? বেসোফিল কিন্তু হেপারিন ক্ষরণ করে। হ্যাঁ, আচ্ছা, ইউসিনোফিল থেকে একটা প্রশ্ন হয় যে অ্যালার্জি প্রতিরোধ করে কে? হ্যাঁ, ইউসিনোফিল কি করে? হিস্টামিন ক্ষরণ করে। বেসোফিল হচ্ছে হেপারিন, আর ইউসিনোফিল হচ্ছে হিস্টামিন। তো হিস্টামিন ক্ষরণ করে, সেটা কি করে না অ্যালার্জি প্রতিরোধ করে। ওকে, ইউসিনোফিল। আর নিউট্রোফিল কি করে? হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধরো কোনো জীবাণু শরীরকে অ্যাটাক করতে চাইছে, তো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে নিউট্রোফিল সেই যে রোগ জীবাণুটাকে খেয়ে নেয়, মানে ধ্বংস করে দেয়। ঠিক আছে, তো এই জায়গাগুলো খেয়াল রাখবে। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এই লিম্ফোসাইট, এই লিম্ফোসাইটের দুটো ভাগ আছে, বি সেলস আর টি সেল, মানে বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। ঠিক আছে, এই লিম্ফোসাইটই কিন্তু বেসিক্যালি অ্যান্টিবডি প্রোডাকশন করে। মনোসাইটও কিছুটা পরিমাণে তোমার, বলো। হ্যাঁ,
ওখান থেকে নামটা এসছে। আবার কি আছে, মনোসাইটও কিন্তু জীবাণু ধ্বংস করে, বাট অ্যান্টিবডি তৈরিটা কে করে, বেসিক্যালি লিম্ফোসাইট, ওই যে লিম্ফ বলছি না সেখান থেকে। ওকে, আচ্ছা যখন এইচআইভি অ্যাটাক হয় তখন কোন সেল ধ্বংস হয়, টি সেল না বি সেল? টি সেল ধ্বংস হয়, এটা কিন্তু খেয়াল রাখবে। হ্যাঁ, আচ্ছা এবারে আমরা আসছি অণুচক্রিকার ক্ষেত্রে। অণুচক্রিকার ক্ষেত্রে এই অণুচক্রিকার একটা নাম হচ্ছে কি না, থ্রম্বোসাইট। হ্যাঁ, প্লেটলেট বলি। হ্যাঁ, অণুচক্রিকাকে আমরা প্লেটলেটসও বলি, থ্রম্বোসাইটও বলি। এরও কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। এর এজ হচ্ছে, মানে এর লাইফ স্প্যান কত, 3 থেকে 5 দিন মতো। হ্যাঁ, এ কি করে, রক্ততঞ্চনে সাহায্য করে। অণুচক্রিকা তৈরি হয় অস্থিমজ্জায়, বোন ম্যারোতে, ধ্বংস হয় প্লীহাতে। ওকে, আচ্ছা নেক্সট যাওয়ার আগে একটা বিষয় বলে দিই, বলতে ভুলে গেলাম। ডাব্লিউবিসি এর ল্যাকে কি হয় আর ইনক্রিজে কি হয়, ঠিক আছে? ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল যখন কমে যাবে শরীরে তখন কি হবে, কি বলছি আমরা? হ্যাঁ, লিউকোপেনিয়া বলছি। ওকে, এটা লিখে রাখো, লিউকোপিনিয়া। আর ডাব্লিউবিসি বেড়ে গেলে কি হয়? হ্যাঁ, ব্লাড ক্যান্সার হয়। হ্যাঁ, ব্লাড ক্যান্সার বা যেটাকে আমরা বলি লিউকেমিয়া বলি, তাই তো? লিউকেমিয়া এখানে লিখে দিচ্ছি। একটা প্রশ্ন এখান থেকে খুব দেয় না, লিউকেমিয়া হ্যাপেন্স ডিউ টু অপশন 1 ল্যাক অফ ডাব্লিউবিসি, increase of WBC, lack of platelets, lack বা increase of RBC। আমরা কি বলবো না, due to the increase of WBC। হ্যাঁ, ঠিক আছে, চলো নেক্সট। ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর যখন হয় তখন কিন্তু অণুচক্রিকা বা প্লেটলেটসের সংখ্যা কমে যায়। হ্যাঁ, গুলো ভঙ্গুর হয়ে যায়, ভেঙে ভেঙে যায়। আচ্ছা ডেঙ্গু জ্বরকে আমরা একটা নামে ডাকি, ডাক নাম কি গো? হ্যাঁ, ব্রেকবোন ফিভার। আচ্ছা, ও ডাব্লিউবিসি এই যে লেখা আছে। ওকে, আচ্ছা অণুচক্রিকার সাথে রিলেটেড একটা রোগ আছে, কি নাম বলো তো? হ্যাঁ, পারপিউরা। হ্যাঁ, অণুচক্রিকের সংখ্যা যদি স্বাভাবিক যেটা তার থেকে কমে গেলে কি হয়, পারপিউরা রোগটা হয়। এটা খেয়াল রাখবে, এটা বোধহয় লেখা নেই, এটা একটু নোট ডাউন করে নেবে, কেমন? আচ্ছা, লিম্ফকে আমরা দুভাবে প্রেজেন্ট করতে পারি, যেমন ব্লাড থেকে যখন আরবিসি কে বাদ দিচ্ছি দ্যাট ইজ লিম্ফ, ঠিক আছে? বা আমরা কি বলতে পারি, ব্লাডে যে প্লাজমা, রক্তের যে প্লাজমা আছে তার সাথে তুমি ডাব্লিউবিসি কে অ্যাড করে দাও, সেটাও হতে পারে লিম্ফ। ওকে, এটা সেরকম প্রশ্ন দেয় না, যদি দেয়, যদি একটু বেশি মনে হয় আপডেট করার প্রয়োজন আছে কোয়েশ্চেন আনসার, তো সেক্ষেত্রে দিতে পারে যে লিম্ফ ইকুয়াল টু ব্লাড মাইনাস ড্যাশ, তাহলে ব্লাড থেকে আরবিসি কে বাদ দিয়ে দাও, পেয়ে গেলে লিম্ফ। ওকে, বাকি করছো, প্লাজমার সাথে ডাব্লিউবিসি কে যোগ করে দাও। ডাব্লিউবিসি কি করে, বিভিন্ন রোগ তো প্রতিরোধ করে। ওকে, তো ডাব্লিউবিসি কে প্লাজমার সাথে যোগ করে দিলে আমরা কি পেয়ে যাবো, লিম্ফ। দুভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি লিম্ফকে, অঙ্কের মতো, ঠিক আছে? আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, রক্ততঞ্চনে সাহায্য করে কি কি ফ্যাক্টর, কি কি প্রোটিন, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এরা কি? হ্যাঁ, থ্রম্বোপ্লাস্টিন টিস্যু একটা। হ্যাঁ, এরা দুটো ফ্যাক্টর, প্রোটিনের মতো। তো এরা কি করছে, এরা ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2 এই দুটো ফ্যাক্টর থাকছে, রক্ততঞ্চনে সাহায্য করে। আর টিস্যু বললে থ্রম্বোপ্লাস্টিন থাকে এবং ক্যালসিয়াম আয়ন থাকে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি কি করে হয়, আমি স্ট্রাকচারটা বরং বলে দিচ্ছি কি করে হয়, রক্তটা কিভাবে জমাট বাঁধে আমি বলে দিচ্ছি ছোট্ট করে। মনে রাখার দরকার নেই, জাস্ট বলে দিচ্ছি যেহেতু জিজ্ঞাসা করলে, ওই জন্য একটু সময় আছে তো 5-10 মিনিট, ওই জন্য। ধরো তোমার কোথাও আঘাত লাগলো, হ্যাঁ, হার্ট হলে কোথাও আঘাত, সেখানে কি হলো, প্লেটলেটস ভেঙে গেল, অণুচক্রিকা ভেঙে গেল, ঠিক আছে? তারপরে কি হচ্ছে, সেখান থেকে কি বেরোলো,
থ্রম্বোপ্লাস্টিন বেরিয়ে গেল। হ্যাঁ, এইবারে এ যখন বেরিয়ে যাচ্ছে সে কি করছে, ক্যালসিয়াম 2+ এর প্রেজেন্সে প্রোথ্রম্বিন, যেটা কিন্তু সক্রিয় ছিল না, তো প্রোথ্রম্বিনের উপরে কাজ করছে। এইবারে প্রোথ্রম্বিনটা কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল, সক্রিয় ছিল না, সে অ্যাক্টিভ কিসে পরিণত হচ্ছে, থ্রম্বিন। হ্যাঁ, এই যে অ্যাক্টিভ থ্রম্বিন, এইটা কি করে বলতো, ফাইব্রিনোজেন থাকে তো, সেই ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করে। কেমন? তো একটার সাথে আরেকটা রিলেটেড, অত কিছু খেয়াল রাখার দরকার নেই, তোমরা শুধু খেয়াল রাখবে রক্ত তঞ্চনের সাহায্যকারী ফ্যাক্টর কি কি, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, আয়ন খুব ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম 2+, ঠিক আছে, Ca2+ আয়ন, এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, আর দুটো বিষয়, সেটা হচ্ছে আমাদের শরীরে মানব দেহে কি হয়, রক্ত জমাট বাঁধে না কেন, না হেপারিন থাকে বলে, যেটা কে ক্ষরণ করে, কে ক্ষরণ করে, হ্যাঁ বেসোফিল ক্ষরণ করে, যেটা একটা শ্বেত রক্তকণিকা, তাই না? কিন্তু ব্লাড ব্যাংকে তো বোতলের মধ্যে রক্ত থাকে, তাহলে সেখানে কিছু একটা মেশানো হয় যাতে ব্লাড গুলো ক্লট না করে, সোডিয়াম সাইট্রেট। হ্যাঁ, সোডিয়াম অক্সালেটও ইউজ হয়। তো বেসিক্যালি তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে। হ্যাঁ, সোডিয়াম সাইট্রেট। হ্যাঁ, ওই Ca2, দেখো তোমাদের কিন্তু প্রশ্নে থাকবে যে Ca হিসেবেও থাকতে পারে, আবার একটা অপশন থাকবে Ca2+, কি দাগাবে তখন, হ্যাঁ Ca2+টা দাগাবে। ওকে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে। আর এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, একটা টার্ম খেয়াল রাখবে, সেটা হচ্ছে বায়োমার্কার। কাকে বায়োমার্কার বলা হয় বলো তো, সিরাম, সিরাম আর প্লাজমা, ওকে, একে বায়োমার্কার বলা হয়, এরা মানে অ্যাকচুয়ালি বায়োমার্কার হিসেবে কাজ করে। ওকে, সিরাম কি, সিরাম হচ্ছে একটা হলুদ রঙের একটা তরল পদার্থ, কোথাও কোথাও দেখবে যে, হ্যাঁ ওই যে রক্ত জমাট বেঁধে গেলে ওটাকে একটু যদি তুমি নখ দিয়ে খুঁটে দাও, হ্যাঁ, ব্লাড মাইনাস কর্পাসেল প্লাস ফাইব্রিনোজেন। হ্যাঁ, ওই যে কোথাও একটা রক্ত জমাট বেঁধে গেল, ঠিক আছে, এটা খুঁটে দিলে একটা রসের মতো বেরোয় না, ওইটাই হচ্ছে সিরাম। হ্যাঁ, এই সিরামটা কেন, হ্যাঁ এইটা কেন বললাম না, এখান থেকে একটা কিরম প্রশ্ন দেয় যে সিরামের কালারটা কি, এটা হচ্ছে হলুদ রঙের, ঠিক আছে, হলুদ রঙের একটা তরল পদার্থ, কেমন, এটা একটু খেয়াল রাখবে। তো ব্লাড সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়েছে, যেটা পড়লাম আমরা আজকে। ওটা তো আবার পরে যখন পড়বো, টোটাল যে সার্ভাইকাল, কশেরুকা বিভিন্ন যেগুলো আছে, 5, 7 করে 12 করে, ওগুলো আমরা দেখবো আবার।